উপস্থিত অন্যান্য ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। এত অল্প সময়ের ভিতরেই আপনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে যতবারই আমরা আপনাদের ডেকেছি, আপনাদের সহযোগিতা কামনা করেছি, আপনারা এসেছেন, আমাদের বক্তব্য নিয়েছেন এবং প্রচারের ব্যবস্থা করেছেন। আমাদের পক্ষে যেটা আমাদের রাজনীতির পক্ষে আমরা মনে করি অনেক সুফল বয়ে এনেছে। সেই কারণে আপনারা আমাদের কাছে অনেক কৃতজ্ঞতার আমি জানাচ্ছি আপনারা আমাদের অনেক কাছের মানুষ আমি মনে করি। আজকে জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, বিভিন্নভাবে সব কিছুর মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আজকে আমাদের যেটার জন্য আপনাদের এখানে ডেকে এনেছি সেটা হলো সাংবিধানিক কাঠামোতে সংস্কারের লক্ষ্যে আমরা কিছু প্রস্তাব দিয়েছি, সেগুলো এখানে বলবো। তার আগে আমি এই প্রস্তাবের পটভূমি, কেন আমরা এই প্রস্তাব দিচ্ছি, কি প্রেক্ষিতে এগুলো প্রয়োজন হলো, এগুলো নিয়ে দুই চারটি কথা বলতে চাই। পরবর্তীতেও আমি এছাড়াও নির্বাচন বিষয়েও কিছু কথা বলবো। তো আমার বক্তব্যগুলি হয়তো দীর্ঘ সময় লাগতে পারে। আমি আশা করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে রাজি আছি এবং উত্তর দেব ইনশাল্লাহ। প্রেক্ষাপট আপনাদের সকলেরই জানা আছে। জুলাই মাসের প্রথম থেকে শুরু করে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে একটা বড় ধরনের আন্দোলন হয়েছে, যেটাকে আমরা বিপ্লব হিসাবে অনেকে চিহ্নিত করেছি। বাংলাদেশে জনগণের মধ্যে 70-71-এর পরে মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে যেরকম একটা সার্বিক জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, আমি মনে করি এর পরবর্তীতে এই 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময় আস্তে আস্তে সেই ধরনের একটি জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল এবং সেই জাতীয় ঐক্যে সৃষ্টি হয়েছিল একটি ডাকে। সেটা হলো, প্রথমে যেটা খুব ক্ষুদ্র একটি বিষয় ছিল, আস্তে আস্তে এটা ডানা বেঁধে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি হলো, ছাত্ররা তাদের চাকরির জন্য বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরিতে কোটা সিস্টেমটাকে বাতিল করতে চেয়েছিল। বাতিল ছিল, হঠাৎ করে সরকার এটাকে পুনরুদ্ধারের জন্য একটা হাইকোর্টের মাধ্যমে একটা মুভ নিয়েছে। সরকার নিজে করেছে, এটা বোঝা যাচ্ছিল। এটাতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে সেই কোটা পদ্ধতি আবার বাতিলের দাবি করেছিল। এই দাবিটা খুব যৌক্তিক দাবি ছিল, শান্তিপূর্ণভাবে তারা এই দাবিটা করেছিল, তাদের যুক্তি ছিল। এগুলোর পক্ষে আমরাও কথা বলেছিলাম, পার্লামেন্টে অনেকেই কথা বলেছে অনেক জায়গায়। কিন্তু সরকার এটাকে মেনে না নিয়ে বিভিন্নভাবে নির্যাতনমূলক ব্যবস্থা করে, নিপীড়নের ব্যবস্থা করে, তাদের উপর অত্যাচার করে এটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন আস্তে আস্তে এটা সাধারণভাবে ছাত্রদের মধ্যে ছড়িয়ে যায়। অন্যান্য ছাত্ররাও মনে করে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, বিভিন্নভাবে আমাদের অত্যাচারের শিকার হচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি। যখন সরকার এটাকে আরও বেশি করে চাপ সৃষ্টি করলো, তখন জনগণের মধ্যেই এই জিনিসটা এই মতামতটা আসলো, এই ধরনের ভাবনা আসলো যে আমরাও তো নিপীড়িত, নির্যাতিত, আমরা বিভিন্নভাবে অধিকার বঞ্চিত, বিভিন্নভাবে আমাদেরকে বৈষম্যের শিকার করা হচ্ছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিব এবং বৈষম্যের বিরুদ্ধে তারা একজোট হল। এটা বাঙালির একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে আমি বলতে চাই, বাঙালিরা আমার মনে হয় সহস্র বছর ধরে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে এবং বৈশিষ্ট্য হলো এই সংগ্রামে তারা সর্বাত্মকভাবে নেমে পড়ে এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে, ত্যাগ স্বীকার করে এবং এটা অর্জন না করা পর্যন্ত তারা এটাকে ধরে রাখে। এটা বাঙালির একটা বৈশিষ্ট্য আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এটা ব্রিটিশ আমলে অনেকবার হয়েছে এবং পাকিস্তান আন্দোলনেও বাঙালির যে ঐক্যবদ্ধ হয়েছিল সেটারও মূল চেতনা ছিল আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা বৈষম্য থেকে মুক্তি চাই। এক পর্যায়ে এসে বাঙালি জাতির মধ্যে একটা ধারণা হলো বৈষম্য মুক্ত করার জন্য আমাদেরকে পাকিস্তান থেকে ছুটে আসতে হবে, আমাদের নিজের একটি দেশ করতে হবে, যে দেশটি হবে গণপ্রজাতন্ত্রী, প্রজাদের দেশ, এবং সেই প্রজাদের দেশে আমরা নিজেরাই নিজেদের দেশ শাসন করব। আমাদের
কথা মতো দেশ চলবে, আমাদের নির্বাচিত করবো আমরা সেই প্রতিনিধিদের, তারা আমাদের কথা মতো দেশ চালাবেন এবং পরবর্তীতে বৈষম্য মুক্ত একটি দেশ হবে, একটি সমাজ হবে। এই আন্দোলনের এই কারণেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, এই জন্যই মুক্তি সংগ্রাম হয়েছিল। মুক্তিটা ছিল বৈষম্যের বিরুদ্ধে মুক্তি। পরবর্তীকালে আওয়ামী লীগ আমলে এসে মানুষে অনুভব করতে থাকলো যে আমাদের সেই যে বৈষম্য মুক্তির আন্দোলন, এটা আবার ব্যর্থ হলো এবং আওয়ামী লীগ সরকার আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করলো, নিজেদের ভিতরে একটা কোটারি সৃষ্টি করে সারা দেশকে বিভক্ত করে, সারা দেশকে লুণ্ঠন করা, সারা দেশের মানুষের অত্যাচার নিপীড়ন চাপিয়ে দেওয়া হলো। এবং এর বিরুদ্ধে বাঙালি তখন এই যিনি আন্দোলনটাকে সেই পর্যায়ে বাঙালিরা মনে করলো যে আমরা সবাই মিলে বৈষম্য মুক্ত একটি দেশ করতে চাই। এবং সেখানে যেহেতু এই বর্তমান সরকার, তৎকালীন সরকার যে ছিল, তারা আমাদেরকে বৈষম্য করছেন এবং বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে দিচ্ছেন না, আমাদের নির্যাতন করছেন, নিপীড়ন করছে, বিভিন্নভাবে অত্যাচারিত করছেন, আমরা এর প্রতিবাদ চাই। শেষ পর্যন্ত সে এক দফায় দাঁড়ালো, সেটা হলো এই আমরা যখন ৭১ যেটা স্বাধীনতা সংগ্রাম ছিল, এটা হলো শেখ হাসিনার থেকে আমরা মুক্তি চাই, শেখ হাসিনার আমরা পদত্যাগ চাই, পতন চাই। পতন চেয়েছিল কেন মানুষ? বৈষম্য থেকে মুক্তির জন্য। সেই বৈষম্য থেকে মুক্তির জন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা কি চেয়েছিলেন? আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের ছেলে মারা গেছে, আমাদের মানুষই তখন তারা কারাগারে বন্দী হয়েছে, মামলা হয়েছে। আমরা কি চেয়েছিলাম? সাধারণ মানুষ কি চেয়েছিল? আমরা চেয়েছিলাম যে আমাদের দেশের মালিকানা আমাদের কাছে চাই। সেটা কিভাবে? যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করবো, একটি সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে জনগণের ইচ্ছার অভিপ্রায় নির্বাচনের মাধ্যমে হবে এবং যেভাবে আমরা একটি সরকার গঠন করব, আমাদের সরকার। পরবর্তীতে প্রশ্ন আসে যে এই সরকার, আমাদের সরকার তো আমরা আগেও পেয়েছি, আমাদের সরকার বিপুলভাবে ভোট দিয়ে আমরা আগেও পেয়েছি, কিন্তু সেই সরকার তো আমাদেরকে আমাদের শাসন তো দিতে পারেনি, সেই সরকার তো আমাদেরকে বৈষম্য থেকে মুক্তি দিতে পারেনি। কাজে আমাদের সেই ধরনের শাসন ব্যবস্থা দরকার, যেখানে আমাদের সরকার আমাদের কথা মতো চলবে, আমাদের কাছে জবাব দিতে হবে, এবং যেটাকে বলা হয়, এবং তার মাধ্যমে দেশে সুশাসন এবং সর্বোত্তকভাবে একটা বৈষম্য মুক্ত সমাজ গঠন করা হবে। কাজে আমরা চেয়েছিলাম একটি ভালো নির্বাচন, তার পরবর্তীতে আমরা চেয়েছিলাম একটি ভালো শাসন ব্যবস্থা। এটা কেন আসছে আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলতে চাই, কেননা আমরা ইতিহাসকে অনেক সময় ভুলে যাই, সময়ের আবর্তে অনেক কিছু আমাদের মনে থাকে না। আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছিলাম 2001 সালের নির্বাচনে, 8ম সংসদ নির্বাচন, সেখানে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি সেই নির্বাচনে ছিলাম, আমার দল ছিল, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আওয়ামী লীগ ছিল, বিএনপি জামাত তারা ছিলেন। বিএনপি সেখানে 193 ভোট পেয়েছিল এককভাবে, মহিলা সিট ছাড়াই, এবং অন্যান্য দল মিলে তারা, আওয়ামী লীগ পেয়েছিল 63 or 65। ব্যাপক জনসমর্থন নিয়ে 4 দলীয় জোট সরকার গঠন করেছিল 2001 সালে, এবং জনগণ সেই ভোটটার সম্পর্কে শুধু আওয়ামী লীগ বলেছিল ভোট ভালো হয়নি, সারা দেশের মানুষ বলেছিল ভোট ঠিক হয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি বলেছিল ভোট ঠিক হয়েছে, ভোট পারফেক্ট হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। ফলশ্রুতিতে আমরা যে সরকার পেয়েছি তার মধ্যে অনেক ভালো ভালো মন্ত্রী ছিলেন, এখনও যারা আছেন, অনেক ত্যাগী নেতা, দেশপ্রেমিক নেতা ছিলেন, সৎ নেতা ছিলেন। কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই সরকার থেকে যেটা পেয়েছি সেটা হলো পরপর 5 বছর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রেটিংয়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল 4 বছর। তারপরে দলীয়করণ হয়েছিল, পুলিশে দলীয়করণ হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে দলীয়করণ হয়েছে, এবং দলীয়করণ হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, ঘাটে, বাজারে, ঢাকা, সব জায়গায়, সমস্ত প্রফেশনাল বডিতে দলীয়করণ করা হয়েছিল। এটা বাস্তবতা, দলীয় লোক ছাড়া কোনোখানে কোনো কিছু পাওয়া যেত না, এবং ব্যাপকভাবে তখন কিন্তু দলীয়করণের প্রভাব সারাক্ষণ হয়েছে। টেন্ডার নিয়ে গোলাগুলি, সেখানে সাধারণ মানুষ মারা গেছে বিভিন্নভাবে। সরকারের মন্ত্রীরা কিন্তু ভালো ছিলেন, আমি খারাপ বলবো না, দেশপ্রেমিক। সিস্টেম ছিল এমন যে এক ব্যক্তির সকল ক্ষমতা, এবং এই ক্ষমতা অপব্যবহৃত। এটা কথাই আছে, লর্ড একটনের কথা, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমি চাই বা না চাই করাপশন, এবং সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকা সম্ভব নয়। সবচেয়ে পরে যেটা হলো সেটা হলো, তারপরে আসলো র্যাব গঠন করে, সর্বপ্রথম সেই আমলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল,
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং সেখানে নাটক, যে ক্রস ফায়ারের মাধ্যমে এই নাটক তখন থেকে শুরু করা হয়েছে। এবং তার পরবর্তীতে যেহেতু 2/3 মেজরিটি ছিল, সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়ার জন্য 65 বছর প্রধান বিচারপতির বয়স সীমা রিটায়ারমেন্টকে 67 করা হয়েছিল। ফলে প্রধান বিচারপতি সেখানে যাবেন, এটা নিয়ে সন্দেহ হলো যে দলীয়করণ করা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও সংবিধানকে সংশোধন করে। ফলে সেখানে প্রশ্ন আসলো, পরবর্তীকালে সংবিধান যখন নির্বাচন দেওয়া হলো 2007 সালের, তারপরে অনেক নাটকীয়তা হলো, আন্দোলন হলো, অনেকবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধানকে হবেন চেঞ্জ করা হলো, কিছুটা আইনগতভাবে কথা হলো, কিছুটা বেআইনিভাবে করা হলো। ইতিহাস এগুলো, আমি কাউকে নিন্দা করার জন্য বলছি না, ইতিহাস আমরা ভুলে যাই সেই জন্য বলছি। এবং তার পরবর্তীতে 2007 সালের 22শে জানুয়ারিতে একটি নির্বাচন ঘোষণা করা হয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল। তারা বলেছিল এই নির্বাচন পক্ষপাতমূলক হবে না, এখানে কেয়ারটেকার সরকার তৎকালীন সরকারের আজ্ঞাবহ। এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বর্জন করেছিল। এবং পরবর্তীকালে সেই 2007 সালের 22শে জানুয়ারি নির্বাচনে এককভাবে তৎকালীন সরকার বিএনপির অনেক প্রার্থী ডিক্লেয়ার্ড হয়ে গেছিলেন যে তারা নির্বাচিত, যেহেতু তাদের কন্টেস্টেন্ট ছিল না। খালি একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই। সেখানে তার পরবর্তীতে 111-এর সরকার আসছে, এই সরকারের পরিবর্তন হয়েছে, নতুনভাবে নির্বাচন হয়েছে 2008 সালে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া, এই যে বলা হয় 15 বছরের দুঃশাসন ইত্যাদি, এটা কিন্তু আরও পিছনে চলে আসা উচিত। দুঃশাসন আগেও হয়েছে এবং সেটা আমি কারো দোষ দিই না, সিস্টেমের কারণে হয়েছে। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে, এবং আমাদের রাজনীতিবিদরা, আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে, অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন এসে, কারণ আবার 2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? না, আমি কাউকে বলতে বলিনি, এটা আমি চিন্তা করতে বলেছি, কারণ তখন তো আমরা আন্দোলন করেছিলাম একটা বিষয়। পরবর্তীকালে আমরা সেখানে সেই মহাজোটে গিয়ে যে 2008 সালে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক, সবাই অংশগ্রহণ করেছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিপুলভাবে, আমাদের ছাড়াই। আমরাও কিন্তু 27টা বা সব শুধু মিলে 27টা 300 আসন পেয়েছিলাম। বিএনপি পেয়েছিল 29টা আসন, আমাদের কাছাকাছি ছিল। একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন। দোসর বলা হয়, আমি আবার বলছিলাম, আমি ছিলাম একমাত্র মহাজোটের মন্ত্রী সেই আমাদের দলের তরফ থেকে। আমি শেখ হাসিনার কোনো নির্দেশ, যেটা আমি মনে করেছি কল্যাণমূলক নয়, জনস্বার্থে নয়, সেটা আমি করিনি। এবং এই কারণে আমি একবার রেজিগনেশন পর্যন্ত দিতে গিয়েছিলাম। আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে, ইনকোয়ারি করে আমার কথাটা মেনে নেওয়া হয়েছে, যার জন্য আমি রেজিগনেশন দিইনি। সেই জায়গায় বলে আমরা কোনো সময় অবৈধ কোনো কাজে কোনো সরকারের সঙ্গে থাকার সময় আমরা তাকে সমর্থন করি নাই। তো এরপরে সেই সরকার, সেটাও ছিল সম্পূর্ণ নির্বাচিত সরকার, অবৈধ সরকার নয়, নির্বাচিত শুধু নয়, এথিক্যালি এবং আইনগতভাবেও এটা একটা সঠিক সরকার ছিল। কিন্তু তারপরে তারা যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি বা ভালো করছে, সেটা আমি যেটা বললাম, সংবিধান থাকাতে তারা সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে অনেক কিছু বেসিক রাইটস কার্টেল করা হয়েছে, অনেকখানি জনগণের অনেক কিছুতে সংবিধানের 1/3 পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট করে তাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না, এই ব্যবস্থা করা হয়েছে, যেগুলি যুক্তিসঙ্গত কিছু নয়। ফলে যেখানে প্রশ্ন আসলো, সেই কারণেই প্রশ্ন এসেছে যে আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতিতে কিছু পরিবর্তন হয়। সেই প্রেক্ষিতেই আমরা এই প্রস্তাবগুলো দিচ্ছি। আমরা কি কি ডিফেক্টস আছে বলে আমরা মনে করছি, সেগুলো আমরা দিচ্ছি। এবং পরবর্তীতে এটা দেওয়ার পরে আমি আমাদের নির্বাচন ব্যবস্থা সম্পর্কেও কিছু কথা বলতে চাই। আমাদের এখানে আমরা যেটা সবচেয়ে বড় ডিফেক্ট দেখেছি, সেটা হলো
আমাদের শাসন ব্যবস্থায় এক ব্যক্তির হাতে, শুধু এক্সিকিউটিভ প্রধান যিনি প্রধানমন্ত্রী, তার হাতে শুধু এক্সিকিউটিভ নয়, তার হাতে পার্লামেন্টকে 100% তার নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হয়েছে। পার্লামেন্টে 70 ধারা দিয়ে 70 ধারা দিয়ে দলীয় নেতাদের অন্য কোনোভাবেই দলের সমর্থনের বাইরে, দলেরকে সমর্থন ছাড়া অন্য কোনোভাবে ভোট দেওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই। যে সরকার গঠন করে তারা সবসময় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠিত হয়। সংসদের যে কোনো প্রস্তাব পাশ করার জন্য সংখ্যাগরিষ্ঠই যথেষ্ট। শুধু সংবিধান পাশ করার জন্য, সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট পাশ করার জন্য, সংবিধানের কোনো কিছু পাশ করার জন্য 2/3 মেজরিটি লাগে। আমাদের এই দুটো নির্বাচনের কথা বললাম, অষ্টম এবং নবম সংশোধন, এই সংবিধান, এখানে কিন্তু 2/3 মেজরিটি ছিল। তাহলে 2/3 মেজরিটি থাকলে একটি সরকারের পার্লামেন্টের যে কোনো প্রস্তাব যে কোনো সময় এবং সংবিধানের যে কোনো প্রস্তাব যে কোনো সময় পাশ করিয়ে নেওয়া সম্ভব। তাহলে পার্লামেন্ট কি হলো? পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা করবে সেটাই পার্লামেন্টে আসবে এবং সেটাই পাশ করবে। কিন্তু পার্লামেন্টারি পদ্ধতির শাসন ব্যবস্থায় পার্লামেন্ট হওয়ার কথা সকল কর্মকাণ্ডের কেন্দ্রীভূত ওয়েস্টমিনস্টার টাইপ, এটাকে কেন আমরা গ্রহণ করেছিলাম? যেহেতু এটা পৃথিবীতে বলা হয় সবচেয়ে ভালো ডেমোক্রেটিক সিস্টেম, এবং এই সিস্টেমটাতে গণতন্ত্র যতভাবে চর্চা করা যায় অন্য কোনো সিস্টেমে গণতন্ত্র সেভাবে চর্চা করা যায় না। কাজেই এখানে উইনস্টন চার্চিল একবার ব্রিটিশের পার্লামেন্ট সম্পর্কে বলেছিলেন যে এই পার্লামেন্টে শুধু মহিলাকে পুরুষ এবং পুরুষকে মহিলা ছাড়া সব কিছু করা যায়। কিন্তু আমরা কি করেছি? পার্লামেন্টে কিছুই করা যায় না। কেন করেছি? যে আমরা মনে করেছি যে পার্লামেন্টে যদি আমরা বেশি ছাড় দেই তাহলে সরকারের স্থায়িত্ব থাকে না। যে কোনো সময় ব্রিটিশ পার্লামেন্টের মতো সরকারি দলের লোকরাই তার বিরুদ্ধে ভোট দিয়ে কোনো বিল পাস করতে দেবে না। আবার নো কনফিডেন্স আনলে সরকারি দলই লোকরাই তাকে নো কনফিডেন্সে ফেল করাই দিতে পারে যে কোনো সময়। তা সরকারের স্থায়িত্ব থাকে না, সরকারের কোনো কর্মকাণ্ডের স্বাধীনতা থাকে না। ফলে আমাদের সিস্টেম করা হচ্ছে এরকমভাবে যে আমরা সরকারকে নির্বিঘ্নে চালাতে দেব। কিন্তু এটা করতে গিয়ে পার্লামেন্টারি সিস্টেমের যেটা মূল স্পিরিট, যে পার্মানেন্ট সকল কাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছি, যেটা পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু সিস্টেম আছে। পাকিস্তানে একটা সিস্টেম আছে, অনেক জায়গায় কিছু কিছু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। পাকিস্তানে বলা হচ্ছে বাজেট পাসের সময়, নো কনফিডেন্সের সময় তারা সাপোর্ট দিতে হবে। আমি মনে করি এটা সঠিক হয়নি। ইন্ডিয়াতে একটা প্রস্তাব আছে, আমি এখানে এটা দিয়েছি। ইন্ডিয়ার পার্লামেন্টে, ইন্ডিয়ার সংবিধানে একটা ব্যবস্থা আছে এখানে, যেটা আমি এখানে দিয়েছি। সেটা হলো, আমার কাছে আছে, দশম তফসিল বোধ না, 10th শিডিউল 10-এ 3 প্যারাগ্রাফে বলা আছে যে কোনো দল, সরকারি দল হোক যে দল হোক, যদি 1/3 মেম্বার স্প্লিট হয়ে যায়, আমরা যদি মনে করি 1/3 যে একসাথে হয়ে গেলাম এবং তারপরে আমরা যে কোনো দিকে ভোট দেবো, কমপক্ষে 1/3 হতে হবে। তাতে করে হর্স ট্রেডিং, মানে পয়সা দিয়ে কিনে নিবে আমাদের পার্লামেন্টে, যেটা আমরা ভয় করি যে আমাদের লোকের ফাইন্যান্সিয়াল বা অন্যান্য লোভ লালসা ব্রিটিশের চেয়ে বেশি, আমাদের স্ট্যান্ডার্ড অফ এথিক্স কম, ফলে আমরা সেখানে যেতে পারি না, আমরা ভট করে পয়সায় বিক্রি হয়ে যায়। ইন্ডিয়াতেও সেটা আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে। ফলে এটাকে রেস্ট্রিকশন করলে 1/3 যদি হতে হয় তাহলে আমি একদিকে দিতে পারবো। এটাতে করে কিন্তু পার্লামেন্ট ফ্লেক্সিবল থাকবে। অ্যাট দ্য সেম টাইম হর্স ট্রেডিং সহজ হবে না, কারণ 1/3 না হলে আমি যদি কোনো একটা লোককে একটা বিলের পক্ষে ভোট দিতে চাই, তাহলে একজনকে আনলে হবে না, একসঙ্গে দলের 30 জন থাকলে 10 জনকে কিনতে হবে। এবং সরকারি দলের এগেইনস্টে যদি নো কনফিডেন্স আনতে চাই 151 যদি হয়, তাহলে তাকে কমসে কম তার থেকে আমার ওই 1/3 মানে 51 জন লোককে আমার ছুটিয়ে আনতে হবে, হুইচ ইজ ডিফিকাল্ট। এটা ইন্ডিয়াতে কাজ করছে, এই জন্য আমি এটা সাপোর্ট করেছি, এটার জন্য আমি প্রস্তাব দিয়েছি। আর সেকেন্ড প্রস্তাব হলো যে অনেক সময় দেখা যায় যে একটা ব্যালেন্স করা যায় কিভাবে, যদি পার্টির প্রধান যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে প্রধানমন্ত্রী আর পার্টির প্রধানের মধ্যে একটা ব্যালেন্স হতে পারে। প্রধানমন্ত্রী একটা করতে যাচ্ছেন, পার্টি প্রধান রাজি না হলে একটা ওখানে হতে পারে। আমি সেই জন্য বলেছি পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়, এটা আমাদের প্রস্তাব। আর থার্ড করেছি, যেটা
অনেক সময় দেখা যায় এক ব্যক্তি বেশি দিন সর্বোচ্চ ক্ষমতায় থাকলে সে ক্ষমতাটাকে অপব্যবহার করে, সাধারণত বেশি করে নিজের ক্ষমতা নিজে আঁকড়ে থাকতে চায় এবং যার ফলশ্রুতিতে একটা স্বৈরাচারী সিস্টেম চালু করার চেষ্টা করে, চেঞ্জ করার চেষ্টা করে, তার একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স সৃষ্টি হয়। এই জন্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের সংবিধানে কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না এই সিস্টেম আছে, কিন্তু প্রেসিডেন্ট এখন কোনো ক্ষমতা নাই। আমি এখনো মনে করি ওটা আবার রাখা উচিত, যেহেতু পরবর্তীতে আমি প্রস্তাব দিচ্ছি যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য প্রেসিডেন্টও ক্ষমতাশালী হবেন, ফলে তাকেও আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, দুইবারের বেশি যাতে না হতে পারে। ওটা এখন আছে, আমরা ওটাই রাখতে চাই। আর একটা, এই পার্লামেন্টকে ব্যালেন্স করে যে বলছে আমরা স্থিতিশীল করতে গিয়ে পার্লামেন্টকে এমনভাবে স্থিতিশীল করেছি যে ওনার যে পার্লামেন্টের মানে পায়ের ভিতর দিয়ে শিকড় গজিয়ে গেছে, ও আর হাঁটাচলা করতে পারছে না, অগ্রসর হতে পারছে না, দেশ অগ্রসর হতে পারবে না। আমরা এর থেকে কিছুটা ছুটিয়ে দিলাম, মানুষে পার্লামেন্টকে ওয়ার্কেবল হবে এবং ফাংশনাল হবে, পার্লামেন্টের কাছে জবাবদিহিতে থাকবে এবং পার্লামেন্টের কাছে জবাবদিহি থেকে প্রধানমন্ত্রীকে যে কোনো জিনিস যে কোনো সময় করিয়ে নিতে পারবেন না। পার্লামেন্টের লোকরা, তার দলের লোকরাই এটার বিরোধিতা করতে পারবেন যদি একত্রিত হতে পারেন, অন্যান্য দলে তো পারবেন না। আর একটা যেখানে আমরা বলেছি সেটা হলো যে দুইবারের বেশি হতে পারবে না, একটা হলো, আর থার্ড হলো 70 অনুচ্ছেদ। এরপরে যেটা নিয়ে আমি কথা বলেছি এখানে সেটা হলো 15th অ্যামেন্ডমেন্ট। আমি যেটা আগেই বললাম, আমাদের পঞ্চদশ সংশোধনী করে কেয়ারটেকার সরকারকে আমরা কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। আমি মনে করি যেটা, এবং তার পরবর্তীতে 7A এবং 7B, 7 ক এবং 7 খ, এই দুটোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই দুটো হলো, একটা হলো 7 ক হলো যে আমাদের যে কোনো ধরনের কোনো কিছু করতে গেলে, সরকার পরিবর্তনের জন্য সাংবিধানিকভাবে অন্য কিছু করতে গেলে দেশদ্রোহিতা হিসেবে কঠোর শাস্তির ব্যবস্থা। এটা আমি মনে করি আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, কাজে এটাকে এই রিজিট করার দরকার ছিল না, এটা রিজিট করাটা ঠিক হয়নি, এটা বাতিল করা উচিত। আর 7 ক্ষয় হলো আমাদের যতগুলি অর্ধেকের 1/3 মতো সংবিধানের আর্টিকেল বলা হচ্ছে, এগুলোকে কোনো সময় চেঞ্জ করা যাবে না। এটা অত্যন্ত অযৌক্তিক। একটা বর্তমান পার্লামেন্ট ভবিষ্যতের পার্লামেন্টকে কোনো কিছু রেস্ট্রিক্ট করতে পারে না, পার্লামেন্টের হাত পা বেঁধে দিতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়। আজকে আমি পার্লামেন্টে আছি, কালকে আমার আগামী প্রজন্ম একটা পরিবর্তন চাইতে পারে, তাকে সেই সুযোগ দিতে হবে। কাজে এটা বাতিল করলে এটাও বাতিল হয়ে যাবে। আর একটা করা হয়েছিল যে মানুষের যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, একসঙ্গে অ্যাসেম্বলি করার বিষয়ে কিছু কন্ডিশন দেওয়া হয়েছিল 38 ধারা অনুযায়ী। আমরা মনে করি পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এটাও বাতিল হয়ে যাবে। ফলে এটাও আমরা চাচ্ছি যে এটা বাতিল করার জন্য আমরা কোর্টে একটা কেস হয়েছে, আমরা খুবই আশাবাদী এবং কোর্টে একটা কেস করলে এটা বাতিল হবে, কারণ এখানে দুটো ডিফেক্টস আছে। এইটার মধ্যে দুটো ডিফেক্ট, একটা যেটা বললাম একটু আগে, যে ভবিষ্যৎ কাজকর্মকে বেঁধে দেওয়া পার্লামেন্টকে, এটা কোনো পার্লামেন্টের ফাংশন হতে পারে না, এটা যুক্তিসঙ্গত নয়। আর 2 নম্বর হলো, তখন প্রভিশন ছিল যে গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেননি, গণভোট ছাড়া এটা করা হয়েছে, ফলে এটা টেকনিক্যালি মিস্টেক। সো এটা যদি চ্যালেঞ্জ হলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনরায় চালু হবে। এবং এই যে অন্যগুলি 7 ক এবং 7 বাতিল হবে, এবং 38 যে রেস্ট্রিকটিভ অ্যাসেম্বলি করার জন্য সরকারের পারমিশন লাগবে, অনেক ধরনের রেস্ট্রিকশন কন্ডিশন আছে, অনেক কিছু হতে পারবে না, এগুলোতে একটা বাধা সৃষ্টি হবে। মানুষের অ্যাসেম্বলির স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা আরো পুনরুদ্ধার হবে। তো আমরা এটা বাতিল চাই, তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধার চাই। এখন আমি আসি প্রেসিডেন্টের সঙ্গে যে ভাগাভাগি, পাওয়ার শেয়ারিং। প্রেসিডেন্টের সঙ্গে পাওয়ার শেয়ারিং করার জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো, প্রেসিডেন্ট এখন বর্তমানে যেটা আছে যে তারা সিম্পল মেজরিটি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2/3 মেজরিটিতে বাতিল হয়ে যান। এখন 2/3 মেজরিটি থাকার কারণে প্রেসিডেন্টকে যদি থাকে, তাহলে প্রেসিডেন্টকে নির্বাচিত করা, প্রেসিডেন্টকে বের করে দেওয়া, দুটোই প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেই ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী যে নির্বাচিত করেন, যে কোনো সময় বের করে দিতে পারেন, সেই ব্যক্তি কোনোদিনই প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে, তার ইচ্ছার বাইরে কিছু করতে পারবেন না। তার একেবারে বাড়ির মানে পারপাস সার্ভ করার জন্যই তাকে রাখা হয়েছে, এরকমই মনে হবে। বর্তমান প্রেসিডেন্টের অবস্থা এরকম। এবং এটার উদাহরণ আমি আরেকটা দিই। অষ্টম সংসদে 2001 থেকে 2006 পর্যন্ত যে সংসদ চলেছে, সেখানে
প্রেসিডেন্ট ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, উনি বিএনপির ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন ইম্পর্টেন্ট মেম্বার, উনি প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু অভিশংসন বা ইমপিচ করা হয়েছিল 2/3 মেজরিটি থাকার কারণে। তো সেই জন্য প্রেসিডেন্টদেরকে যদি আমরা এমনভাবে ভার্নারেবল করি যে ওনারা যে কোনো সময় ইচ্ছা মতো আসবেন, ইচ্ছা মতো যাবেন, তাহলে সেই প্রেসিডেন্টের দ্বারা বড় কোনো কাজ করানো সম্ভব নয়। উনি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই থাকছেন। সেই কারণে আমরা প্রেসিডেন্টকে বলতে চাই, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হবেন এবং সেইভাবে তাকে নির্বাচিত করতে হবেন। এটা একটু আমি মনে করি, এটা একটু আমার কাছে কি বলবো, উচ্চাভিলাষী বলে হয়েছে, কিন্তু এটা একটা সলিউশন বলে আমি মনে করছি। সেটা হলো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন 3/4 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, 75% পার্লামেন্ট মেম্বার ভোট দিলেই উনি হবেন সেইভাবে। এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে গেলে 3/4 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট লাগবে। যারা পার্লামেন্ট মেম্বার তার 3/4 মেজরিটি ছাড়া, তার মানে সকল দলেরই মোটামুটি কনসেনসাস ক্যান্ডিডেট না হলে কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না। কাজে প্রেসিডেন্টকে যখন আমি এই পজিশন দিব, তখন প্রেসিডেন্ট শক্তিশালী হলে আমার কোনো ক্ষতি মনে হবে না, উনি প্রাইম মিনিস্টার ইচ্ছে মতো কাজ করবেন না। তারপরে আমি আস্তে আস্তে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর দিকে যাব। প্রথম কথা হলো, আমি যেটা এখানে বলতে চাই প্রথমেই, যে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এখন চিফ জাস্টিসের কথা বলা আছে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হলে সেই চিফ জাস্টিসই আবার কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার কথা। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। অনেক জাজরা মনে করেন, অনেক জুডিশিয়ারির অনেক সিনিয়র মানুষরা মতামত দিয়েছেন যে জুডিশিয়ারিকে পলিটিক্সের মধ্যে আনাটা ঠিক হচ্ছে না। জুডিশিয়ারি শুড বি অ্যাবভ এভরিথিং, অ্যাবাউট জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রাখতে হবে এবং তাদের সম্মান এবং পবিত্রতা রক্ষা করতে হবে। কাজে এখানে অন্য কাউকে দেওয়ার ব্যবস্থা করো। আমি এখানে প্রস্তাব করতে চাই, এই প্রেসিডেন্টকে, যে 3/4 মেজরিটির প্রেসিডেন্ট, ওনাকে এই জায়গায় কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনয়ন দেওয়া দিতে পারে। উনি কেয়ারটেকার সরকারের পরবর্তী সরকার আসবে, পরবর্তী সরকার গঠন করার পরে আবার প্রেসিডেন্ট কে হবেন, আবার ঠিক হবে, অথবা উনাকে রাখতে চলে রাখবেন। দুইবারের বেশি উনি থাকতে পারবেন না। সেকেন্ড হলো, ওনার যে ক্ষমতার সবচেয়ে বড়, সেটা হচ্ছে 48 আর্টিকেল 48-এর 3 নম্বরে বলা আছে যে উনি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং চিফ জাস্টিস নিয়োগ ছাড়া আর সব ব্যাপারেই ওনাকে প্রধানমন্ত্রীর মতামত দিয়ে করতে হবে। কথা দেওয়ার জন্য সংবিধানে বলা আছে, এবং যেহেতু এখনকার বর্তমান পরিস্থিতিতে উনি যা বলবেন তাই করতে হবে, কাজে এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী হাইকোর্টকেও উনি কন্ট্রোল করতে পারেন, জুডিশিয়ারিকে, অন্যান্য কনস্টিটিউশনাল বডি সবগুলোকে প্রধানমন্ত্রী কন্ট্রোলে আনা যায়। যেহেতু প্রেসিডেন্টের মাধ্যমে যেগুলো দেওয়া হচ্ছে, প্রেসিডেন্ট ওনার সঙ্গে কথা ছাড়া হাইকোর্টের কোনো জাজ নিয়োগ করতে পারবেন না, চিফ জাস্টিস নিয়োগ করতে পারবেন না, উনি কোনো দুর্নীতি দমন কমিশনের কাউকে নিয়োগ করতে পারবেন না, উনি কোনো নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন না, সব করতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশে। এবং সেই কারণেই প্রেসিডেন্টকে এইটা থেকে ছুটানোর জন্য 48(3)কে আমি একটা সংশোধনী প্রস্তাব দিয়েছি। সেখানে বলছি প্রধানমন্ত্রীর নির্বাচন পরে উনি দিবেন স্বাভাবিক মেজরিটি পার্টি, আর চিফ জাস্টিসকে উনি দিবেন ইন্ডিপেন্ডেন্টলি, আর বাকিগুলোকেও উনি দেওয়ার জন্য সংবিধানে আমাদের সেইভাবে ব্যবস্থা রাখতে হবে, এবং সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে করতে হবে অন্যভাবে, সেটা আমরা প্রস্তাব করেছি। কাজেই ওইটার জন্য আমি মনে করি ওই সংশোধনীটি অত্যন্ত জরুরি, যে আমরা তখন আমাকে প্রেসিডেন্টকে ওইভাবে শক্তিশালী করার জন্য ব্যবস্থা নিতে হবে, এবং সেইভাবে শক্তিশালী করার জন্য প্রথম কথা হলো ওনারকে ফ্রি করে দেওয়া হয়। তারপরে আমরা প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন উনি, একটি সার্চ কমিটি গঠন করবেন প্রেসিডেন্ট নিজে, তার মধ্যে কিন্তু 1/3 মেম্বার্স বিরোধী দল থেকে নিতে হবে, সেই সার্চ কমিটি নির্বাচন কমিশন করবেন, এটা আমাদের প্রস্তাব। তারপর আমরা বলেছি যে ওই হাইকোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে অন্যান্য সব ব্যাপারে উনি ওই একটা কমিটি করা হবে, সেই কমিটি আমরা প্রস্তাব করেছি এখানে। সেই কমিটির মাধ্যমে চিফ জাস্টিস না, উচ্চ আদালত না, ওইটা পরে আমি বলছি যে অন্যান্য যেগুলো কনস্টিটিউশনাল বডি আছে সেখানে আমরা একটা প্রস্তাব করেছি, একটা কমিটি। সেই কমিটিতে বলা আছে যে কে কে থাকবেন, আমাদের প্রস্তাব যে ওনারা একটা রিকমেন্ডেশন দেবেন, উনি ওইসব কমিটিতে উনি নিয়োগ দেবেন। আর একটা কিছু করার জন্য বলা হয়েছে, সেটা হলো এটা জুডিশিয়ারি আছে। আর হ্যাঁ, এরপরে আমি আসি জুডিশিয়ারিতে এখন পর্যন্ত কথা হলো যে জুডিশিয়ারির দুটো, একটা হলো সাবঅর্ডিনেট কোর্ট, একটা হলো ওই তোমার সুপ্রিম কোর্ট। এখন সাবঅর্ডিনেট কোর্ট 109 ধারাতে বলা আছে যে এটা সম্পূর্ণভাবে চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে, মানে সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। আবার 116-তে বলা আছে এর ট্রান্সফার সাবঅর্ডিনেট কোর্ট, যেটা লোয়ার কোর্ট,
সব কিছু চিফ জাস্টিসের প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবেন। এদের সমস্ত ম্যাজিস্ট্রেট টেজিস্ট্রেট যারা লোয়ার জুডিশিয়ারি, তাদের ট্রান্সফার, প্রমোশন, তাদের সব কিছু করবেন প্রেসিডেন্ট। আবার এখন বলা আছে যে প্রাইম মিনিস্টার পারমিশন ছাড়া পারবেন না। তার মানে সরাসরি প্রাইম মিনিস্টারের ল মিনিস্ট্রি এখন এগুলো দেখাশোনা করে। লোয়ার কোর্ট ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই দ্য প্রাইম মিনিস্টার। তারা কোথায় কে যাবে, কোথায় কে পোস্টিং দেবে, কে কোথায় কি দেবে, কে কোথায় রায় দেবে, এগুলো ওনারা ঠিক করে দেন অনেক সময়। সেটা থেকে ছুটানোর জন্য আমি বলেছি যে এটাকেও জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে। 22 অনুচ্ছেদে বলা আসে জুডিশিয়ারি মাস্ট বি সেপারেট। সেখানে 109কে রাখতে হবে, 116কে বাতিল করে দেন। এবং 109কে আপনি বলেন যে ওটার শুধু লোয়ার কোর্টটা নয়, লোয়ার কোর্টের জন্য একটা সেক্রেটারিয়েট করতে হবে সুপ্রিম কোর্টে, তার আন্ডারে। এবং তার ভিতরে যে হাইকোর্টের যে ভিশন সেটা অলরেডি করছেন তারা, সেটাও তারা করবেন। কোর্ট সম্পূর্ণ সেপারেট হবে ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টারের কন্ট্রোল থেকে চলে আসবে, প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবে না, এটা চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে। প্রেসিডেন্ট শুধু ফর্মালি রিকমেন্ড করবেন। এখন আরেকটা জিনিস হলো, আমরা প্রপোজ করেছি যেটা 16th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এখন কোর্টের অর্ডারে। 16th অ্যামেন্ডমেন্টে কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস ছিল, সেটা হলো প্রাইম মিনিস্টার, মানে নিয়ম ছিল যে 2/3 মেজরিটি হলে যে কোনো জাজকে বের করে দেওয়া যাবে পার্লামেন্টে। এখন প্রাইম মিনিস্টার 2/3 মেজরিটি ছিলেন, উনি যে কোনো লোককে যে কোনো সময় বের করে দিতে পারতেন। জুডিশিয়ারিতে উনি অ্যাপয়েন্টমেন্টও উনি দিচ্ছেন থ্রু দ্য প্রাইম মিনিস্টার, থ্রু দ্য প্রেসিডেন্ট, এবং উনি বের করে দিচ্ছেন উনি। এই কন্ট্রোলটা ওনার হাতে থাকলে জুডিশিয়ারির কোনো ইন্ডিপেন্ডেন্স কখনোই থাকতো না। প্রাইম মিনিস্টার যেমন সংসদকে কন্ট্রোল করতেন, 100% জুডিশিয়ারিকে কন্ট্রোল করতেন। কাজে 3টা মেইন ব্রাঞ্চই সম্পূর্ণ ওনার কন্ট্রোলে। এবং অন্যান্য সাবঅর্ডিনেট যেগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠান, ওগুলোতে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন, উনি বের করে দিতেন। ওটারও নিয়ম ছিল যে ওরা ওই 2/3 মেজরিটিতে বের করে দাও। আমি বলছি যে নো, এখন আবার যেহেতু এটা চলে এসছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা গঠন করা হোক। এর মাধ্যমেই যেটা আগে ছিল সেটাই হবে, যেটা হাইকোর্টের জাজরা শুধু নন, বাকি যারা সাংবিধানিক কমিটিতে যারা আছেন, এখনো আছেন সিস্টেম, ওই সিস্টেমটা পুনরায় চালু করা। ওটা অলরেডি বোধহয় চালু হয়ে গেছে। এটি আমরা প্রস্তাব করছি যে ওনাদেরকে বের করে দেওয়ার ব্যাপারেও আমাদের কোনো প্রাইম মিনিস্টারের কোনো হাত থাকবে না। এটা হলো আমাদের প্রস্তাব। তো মোটামুটি আরেকটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আরেকটা কি আরেকটা ছিল যে আমাদের হাইকোর্টের জাজের যেটা অ্যাপয়েন্টমেন্ট, এটা প্রেসিডেন্ট যে ছিল একটা, ওখানে ধারাটা কত 95(1) বা গ বা 2 গ আছে। সেখানে বলা ছিল যে একটি আইন তৈরি করা হবে। আইনটি তৈরি হয়নি, চূন্য একটা আইন দিয়েছিল, ওটা করা হয়নি। আমি বলি এই আইনটি তৈরি করা হোক এবং এই আইনে বলা হোক যে এই সমস্ত থাকার পরেও ওনারা একটা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি সিনিয়র জাজদের দিয়ে একটি প্যানেল গঠন করবেন। তারা সেইখানে প্যানেলে তাদেরকে হাইকোর্টে উপযুক্ত বলে মনে করবেন, তাদেরকেই শুধু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য চিফ জাস্টিসের কাছে সুপারিশ দেবেন। চিফ জাস্টিসের থেকে বেশি যাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় তাকে ফাইনাল করে প্রেসিডেন্টের সিগনেচার জন্য পাঠাবেন। অর্থাৎ এখানে প্রাইম মিনিস্টারের কোনো হাত থাকবে না। চিফ জাস্টিস উইল ডিসাইড হু উইল বিকাম দ্য, এবং থ্রু এ কমিটি উইল সাজেস্ট। উনি এককভাবে করতে পারবেন না। এটা আমরা এখানে সাজেস্ট করেছি যে যাতে করে চিফ জাস্টিসের ক্ষমতা, মানে জুডিশিয়ারি উইল বি সেপারেট, পার্লামেন্ট উইল বি মোর ইন্ডিপেন্ডেন্ট, প্রাইম মিনিস্টার, এক্সিকিউটিভ উইল বি আন্ডার দ্য প্রাইম মিনিস্টার। 3টা ব্রাঞ্চকে আমরা ফ্রি করে দিয়েছি। আর অন্য সকল যেগুলো সাংবিধানিক বডি আছে সবগুলোকে আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের রিমুভাল আমরা প্রাইম মিনিস্টার থেকে ছুটিয়ে নিয়েছি এবং আমরা একটা প্রসেসের মাধ্যমে দিয়েছি, যেই প্রসেসে স্বাভাবিকভাবে সব ধরনের মানুষ, যেমন রিপ্রেজেন্টেশন অফ দ্য পার্লামেন্ট, রিপ্রেজেন্টেশন অফ দ্য জুডিশিয়ারি, রিপ্রেজেন্টেশন অফ দ্য সিভিল সোসাইটি, রিপ্রেজেন্টেশন অফ দ্য ব্যুরোক্রেটস, সবাইকে আমরা রেখেছি এই কমিটিতে। এটা আমাদের সাজেশন, এগুলোকে আমরা এইভাবে এখানে যুক্ত করতে চাই। তো ফলে আমরা যেটা এখানে সাজেস্ট করেছি আমাদের 19 পয়েন্টে। হ্যাঁ, আর একটা ছিল মহিলা ভোট, ভেরি ইন্টারেস্টিং। আমরা এখন 50জনকে আমরা মহিলা ভোটে আমরা 50 জনকে আমরা এখানে রিজার্ভ সিট বা সংরক্ষিত আসনে আমরা নিয়োগ করার ব্যবস্থা করেছি। ওটা কিন্তু একটা আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, ওটার একটা পদ্ধতির মাধ্যমে এটা করা হয়। ফলে প্রপোর্শনালি যে পার্টি যতটা ভোট পায় প্রপোর্শনালি তারা ওমেন সিট পায়। এটা ভোটিং সিস্টেমটা ওই ধরনের আর কি। তো ওইটা আমরা রাখতে চাই, ওটা ঠিক আছে। ওর সঙ্গে আমি একটা নতুন জিনিস যোগ করতে চাই, কারণ মহিলাদেরকে মেইন স্ট্রিমে এনে শুধুমাত্র এই রিজার্ভ সিট দিয়ে বাড়াতে এটার কোনো শেষ নেই এবং এটা কোনো ফলপ্রসূ হচ্ছে না। এটাকে আস্তে আস্তে কমানোর জন্য ব্যবস্থা করতে হবে।
তো আমি নিজে একটা প্রস্তাব এখানে দিয়েছি আমরা, সেটা হলো যে সেটা থাক, তার সঙ্গে প্রত্যেক পার্টিকে বাধ্যতামূলক করতে হবে, তারা যতগুলো নমিনেশন দেবে তার 10% তাদেরকে মহিলা আসনে মহিলা নমিনেশন দিতে হবে ফর ডাইরেক্ট ফাইট উইথ আদার ক্যান্ডিডেটস অফ আদার পার্টি। মানে যদি 300 ক্যান্ডিডেট দেয় 30 জনকে মিনিমাম দিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিছু একটা আমরা বের করতে পারি, যাতে করে সাংবিধানিক যে প্রভিশন থাকে এটা দিতে হবে আইন করে, না করলে কি হবে সেই ধরনের আমরা এটার ব্যবস্থা করতে পারি। সেটা আমরা প্রস্তাব দিয়েছি। এটার উদ্দেশ্য হলো যে তারপরে যেটা হবে, যারা হেরে যাবেন কমপ্লিট করবেন, যারা পাস করবেন, যারা হেরে যাবেন রিজার্ভ সিট যে 50টা আমরা দিব, এই পার্টি যদি তার থেকে 10টা পায় বা 5টা পায়, সেই 5-এর সময় তাদেরকে দিতে হবে মাস্ট, যে যারা কম্পিটিশন করেছেন বাট ফেল করেছেন তাদেরকে দিতে হবে 1, 2, 3, 4 করে। তাহলে মানুষের কম্পিটিশন করার দিকে মহিলারা পার্টি বাধ্য হবে দেওয়ার জন্য, মহিলারা যাওয়ার জন্য চেষ্টা করবেন, সুযোগ পাবেন, এবং মহিলারা একটা ইনসেন্টিভ পাবেন যে গেলে আমি ফেল করলেও পরবর্তীতে আমার রিজার্ভ সিটে আসার একটা সুযোগ থাকবে। এভাবে আস্তে আস্তে মহিলাদের পার্টিসিপেশন ইন নর্মাল ডাইরেক্ট বাড়বে বলে আমরা বিশ্বাস করি, এবং এতে করে আস্তে আস্তে পরবর্তীকালে আমাদের রিজার্ভ সিটের জন্য যে দরকার এটা হয়তো একসময় কমে যাবে, কমতে জিরো হয়ে যাবে, এটা আমাদের আশা। কাজে এই প্রস্তাবটা আমি এখানে দিয়েছি। সাংবিধানিক এগুলো ডিটেলভাবে আমাদের পেপারে দেওয়া আছে, আমি আর এগুলোর ব্যাপারে আমার মনে হয় পুরোটা বাদ হয়নি। নির্বাচনের ব্যাপারে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি বা PRVS প্রপোর্শন রিপ্রেজেন্টেটিভ ভোটিং সিস্টেম, এটার ব্যাপারে কিছু প্রস্তাব অনেক জায়গায় আমি দেখলাম এসছে, অনেকে প্রস্তাব করেছেন। এই প্রস্তাবটা মনে হয় আমার ধারণা, আমি 8th পার্লামেন্টে বা 9th পার্লামেন্টে উঠেছিলাম, এটার উপরে আমি পার্লামেন্টে বক্তব্য দিয়েছি, প্রস্তাব দিয়েছি, এটার উপরে আমি লেখালেখি করেছি, মানে একটা বাংলা পেপারে এবং একটা ইংলিশ নিউজ পেপারে লেখা আছে আমার এটার সমর্থন, এবং যে এটা 5-7টা সিস্টেম আছে, একটা সিস্টেম আমি চুজ করে এটা প্রমোট করেছিলাম। আমাদের নির্বাচনের ইশতেহারে, জাতীয় পার্টি নির্বাচন ইশতেহারে এটা আছে, কিন্তু তথাপি আমি মনে করি এই মুহূর্তে কতগুলি কারণে আমি এটার পক্ষে থাকতে পারছি না। যে পজিশন দাঁড়িয়েছে, যে প্র্যাকটিক্যাল যে অবস্থা, এত বড় ধরনের এক্সপেরিমেন্ট করা আমার মনে হয় এখন সম্ভব হবে না। নির্বাচনকে সামনে রেখে আমরা এত বড় ধরনের সম্পূর্ণ মানুষ যারা নির্বাচন নেবেন তারা জানবেন না, তাদেরকে ট্রেনিং দিতে হবে, যারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে ট্রেনিং দিতে হবে, ভোটারদেরকে ট্রেনিং দিতে হবে, তারপরে ভোটিং সিস্টেম হবে। এটা এত সহজ হবে না, এটা অনেক কাম্বারসাম ব্যাপার। এটাকে এখন যে পরিস্থিতি দেশের, এই শান্তশিষ্ট পরিবেশ হলে, স্বাভাবিক পরিবেশ হলে যেটা সম্ভব ছিল, আমি মনে করি এই মুহূর্তে এটা সম্ভব নয়। আরেকটি বিষয় হলো, আমি যেটা সাজেশন দিয়েছিলাম সেটাতে মানে অনেকগুলো সিস্টেম আছে, সবগুলোতেই মানে জনগণের মতামতের প্রতিফলন যত বেশি আসে। আমরা যেটা সিস্টেম সেটাতে একটা ডিফেক্ট আছে এখন আমি দেখছি, সেটা হলো যে আমরা বলেছিলাম যে মানে মানুষে পার্টিকে দিবে, পরে পার্টির 300 ক্যান্ডিডেট যে দেওয়া হবে তার মধ্যে কাকে সে চয়েস করে, দুটো জিনিস চয়েস করবে, তাহলে এটা অনেক বেশি ডেমোক্রেটিক প্রসেস হয়, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হয়। যে আমি পার্টিকে চাই, আমি লাঙ্গল মার্কা চাই, কিন্তু আমি ওনাকে চাই না। তো তাতে করে আমি যদি 10টা সিট পাই, কে 10টা হবে সেটা পার্টি ঠিক করবে না, জনগণ ঠিক করবে। কিন্তু এখানে আমাদের দেশে বেশিরভাগ মানুষ লেখাপড়া জানে না, অনেক মানুষই জানে না, ফলে তাদেরকে আমি প্রত্যেকটা 300 নাম থেকে খুঁজে বের করা কঠিন হতে পারে। তো এগুলো বিষয়ে আমি মনে করি পরবর্তীতে আরও ব্যাপার একটু ভালো করে বুঝে শুনে এগুলো দেওয়া উচিত। কাজে ওই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি না, এবং আমি মনে করি এই মুহূর্তে এই সিস্টেম চিন্তা করার ঠিক হবে না। আর সেকেন্ড কথা হলো, নির্বাচন, ভালো নির্বাচন বলতে কি বোঝায়, যেটাতে জনগণের রায়ের প্রকৃত প্রতিফলন হয়। আমি এটা নিয়ে লেখালেখি করেছি, অনেক বক্তব্য দিয়েছি আমি, এবং অনেকের সাথে আলাপ করেছি। এটা হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া সেই নির্বাচন জনগণের রায় প্রতিফলিত হয় না। আইনগতভাবে কিন্তু ঠিক হয়, আইনগতভাবে আমি যেটা বলেছিলাম 8ম সংসদ, এটা আইনগতভাবে ঠিক ছিল, আদারওয়াইজ সেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক হয়েছিল। 9ম সংসদ, যেটা আওয়ামী লীগ 2008 থেকে 2014 পর্যন্ত, সেটাও আইনগতভাবে ঠিক ছিল, এথিক্যালিও ঠিক ছিল, কারণ এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছিল। 2014 নির্বাচন অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি, কাজেই কিন্তু আইনগতভাবে ঠিক ছিল। কারণ আমাদের দেশে ইলেকশন রুলসে 3 লক্ষ যদি আমার ভোটার হয়,
30,000ও যদি ভোট দেয় তার মধ্যে যে হায়েস্ট হবে সেই নির্বাচিত হবে। এবং কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, একজন ক্যান্ডিডেট পাস করে, সেটাও গ্রহণযোগ্য হবে। কাজে এটা আমাদের আইনগতভাবে এখানে কোনো ব্যত্যয় নেই, এগুলো বেআইনি নয়, আইনে হয়তো ঠিক আছে, কিন্তু এটা এথিক্যালি কারেক্ট না আমরা বলি। কেন? যে এটাতে জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থায় এই পার্লামেন্টারি সিস্টেমে এই ধরনের সিস্টেম করা, যে এত পার্সেন্টের বেশি ভোট না হলে ভোটটা গ্রহণযোগ্য হবে না, অথবা ক্যান্ডিডেট একক হলে তা গ্রহণযোগ্য হবে না, এটা আমি কোথাও আমার স্টাডিতে আমি কোথাও বুঝতে পারিনি, যে কোথাও এটা দেখিনি কিভাবে এটা করা হয়। কাজে এই ব্যাপারে আমি সাজেশন দিতে পারবো না। এখানে যদি এক্সপার্ট কিছু থাকেন, আমি মনে করি এখানে রেস্ট্রিকটিভ কিছু থাকা উচিত, কন্ডিশন, এত পার্সেন্ট ভোট না দিলে ভোট হবে না, অথবা যেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অনেক প্রেসিডেন্টের কেসে আছে। এবং আমাদের যে প্রেসিডেন্টের জন্য আমরা বলেছি পার্লামেন্টে 75% লাগবে, তাকেও হয়তো 2-3 বার ভোট করতে হবে, এক ভোটে হয়তো হবে না, আবার 3-4, কারণ 75% আনা কঠিন হবে। সম্ভব হলে খুব ভালো, কিন্তু সেই জন্যই বলছি যে ওরকম সিস্টেম প্রেসিডেন্সি সিস্টেমে হয়, এরকম পার্লামেন্টারি সিস্টেম আমার কোথাও জানা নেই। থাকলে আমি খুশি হতাম, থাকা উচিত ছিল। সেই জন্য 2014 নির্বাচন বৈধ হয়েছে আইনগতভাবে, 2018 নির্বাচন পার্টিসিপেশন হয়েছে, অবাধ সুষ্ঠু হয়নি, কিন্তু এটাও এথিক্যালি কারেক্ট না, লিগালি কারেক্ট। 2024 নির্বাচন পার্টিসিপেটরি হয় নাই, অবাধ সুষ্ঠু হয়নি, এথিক্যালিও কারেক্ট না, লিগালি কারেক্ট, এথিক্যালি কারেক্ট না। তাহলে আমরা কি দেখছি? এথিক্যালি কারেক্ট হতে গেলে কয়েকটা জিনিস দেখতে হবে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সকলে পার্টিসিপেট, এনি সিটিজেন উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন 2 places. One is for contesting the election, another is for voting. কন্টেস্টও ফ্রি থাকতে হবে, ভোটিংও ফ্রি থাকতে হবে। তখনই শুধু আমি বলতে পারি যেটা প্রপার রিফ্লেকশন অফ দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি। এনি সিটিজেন, anybody who is a citizen of the country should be allowed to vote, and any citizen who is a citizen of should be allowed to contest the election. That is a perfect election, means that can give reflects the people's will. জনগণের মতামতের প্রতিফলন এখানে হওয়া সম্ভব সেই ধরনের। এখন আমরা আসি আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, অনেকে নির্বাচন দাবি করছেন। এখন প্রশ্নটা হলো যে এখানে কয়েকটি প্রশ্ন আছে যেটা নিয়ে আমরা সবসময় প্রশ্ন তুলি। একটা প্রশ্ন হলো যে সরকারি থাকে নির্বাচন করা, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য নয়, যার জন্য তত্ত্বাবধায়ক ইত্যাদির ব্যাপার আসছে। বর্তমান সরকার যদি কোনো দল গঠন করেন এবং সরকারের থেকে যদি তারা সেই দল গঠন করেন এবং নির্বাচন করেন, তাহলে সরকারের থেকে দল গঠন বা কিংস পার্টি, সেখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের একটা সমস্যা হতে পারে। এটা কিন্তু কোনো সময় কেউ গ্রহণ করেনি। যখনই কেউ সরকারি থেকে দল গঠন করেছে, সেটা নিয়ে সবসময় মানুষের সেটাকে মনে করা হয় যে এটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। সরকার থাকছেন, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদের এমপ্লয়িজ ইউজ করছেন, তারা এখানে একটা ব্যত্যয় সৃষ্টি করতে পারেন। আর সেকেন্ড হলো যে আমাদের এখনকার বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি, সেটা হলো নির্বাচনের সঙ্গে জড়িত যারা থাকেন, সেটা হলো একটা হলো আমলাতন্ত্র, একটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর একটা যদি আমরা কেস কাছারি করি তাহলে জুডিশিয়ারি। বর্তমান পরিস্থিতিতে যে কোনোভাবেই হোক, এটা স্বাভাবিকভাবে একটা উপলব্ধি হচ্ছে যে এই সবগুলি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এগুলো সবই ডিমোরালাইজড অ্যান্ড পলিটিসাইজড, হতাশ, মনোবলহীন এবং দলীয়করণের পক্ষপাত দুষ্ট। এটা সৃষ্টি হয়েছে, অনেকের কাছে এই উপলব্ধি আসছে। কাজে সেই অ্যাডমিনিস্ট্রেশন, এটা কেন হচ্ছে সেটাও আমি বলি। এটা আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে দিয়েছেন, প্রত্যেকটি মানুষ দেশপ্রেমিক, যোগ্য, উপযুক্ত। আমি আবার বলছি, দেশপ্রেমিক, যোগ্য এবং উপযুক্ত। এবং আমাদের চিফ যে আছেন, উনি অত্যন্ত বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু তথাপি আমরা দেখতে পাচ্ছি যে তারা কার্যকরভাবে দেশ চালাতে হোঁচট খাচ্ছেন, কেননা তাদের হ্যান্ডস অ্যান্ড যাদের দিয়ে কাজ করবেন সেটাকে দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হওয়াটা কি অবশ্যম্ভাবী ছিল, নাকি এটাকে সৃষ্টি করা হয়েছে বা এটাকে অ্যাভয়েড করা যেত? আমি মনে করি এটা অবশ্যম্ভাবী ছিল না।
আমাদের দেশে যতগুলো লোক যত জায়গায় চাকরি করে, যেখানেই চাকরি করে, পুলিশে হোক আর অ্যাডমিনিস্ট্রেশনে হোক, তারা সরকারের কর্মচারী নয়, তারা রাষ্ট্রের কর্মচারী। এবং তারা বেশিরভাগই আসে অত্যন্ত দরিদ্র শ্রেণী থেকে বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে। তাদের কাছে চাকরিটা অনেক মূল্যবান জিনিস। সেই চাকরি দিয়ে তাদের বাচ্চাদের, তাদেরকে ফ্যামিলিকে দেখতে হয়, তাদের মা বাবাকে দেখতে হয়, অনেক সময় আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির মানুষ, তাদেরকেও দেখতে হয়, তাদেরকে বেঁচে থাকতে হয়। কাজে তারা চাকরি রক্ষার জন্য অনেক সময় অনেক কিছু করেন, যেটা সরকারের অর্ডার ছাড়া না করলে তাদের এইসব জায়গায় আঘাত করতে পারে। এটা করে তারা আরও বেশি কিছু করতে চান, কিছু একটা বেশি সুবিধার জন্য। এটা তাদের জন্য সাধারণভাবে জেনারেলাইজড। এবং সবসময়, যেহেতু তারা সরকারের লোক নন, তারা হলেন সাপোজ টু বি স্টেট মেশিনারি, সবসময় দেখা গেছে যে কোনো সময় সরকার পরিবর্তন হয়েছেন, এনারা এদের চেহারা পরিবর্তন করেছেন, যেটা স্বাভাবিক হওয়া উচিত। যে সরকার আসবে তার সঙ্গে তারা কাজ করবে। এই সরকারের তাদের সুযোগ ছিল এই ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে এই ধরনের মানুষগুলিকে নিজের কাছে টেনে নেওয়ার। তার আগে সেই অভয় দিতেন, তাদেরকে সেইভাবে ব্যবস্থা করতেন, তাহলে তাদের সঙ্গে তারা ফুল ফ্লেজেড তাদের সঙ্গে থাকতেন এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের শাস্তি বা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করার ফলে ট্রান্সফার, শাস্তি, বিভিন্ন জায়গায় বের করে দেওয়া, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, ঝুঁকিতে রাখা, তারা সবাই ডিমোরালাইজড। আর এই জায়গায় যেখানে যেখানে খালি হচ্ছে, এসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এখন যে প্রভাবশালী যে দলগুলি আছে, সেই দলগুলি তাদের নিজস্ব লোককে সেট করে দিচ্ছে। ফলে এগুলো পলিটিসাইজড হয়ে যাচ্ছে। লিডারশিপ পলিটিসাইজড, ফোর্সেস আর বা গ্রাউন্ড যারা আছেন তারা হলো ডিমোরালাইজড। এখন এটাকে আমি বলছি অ্যাভয়েডেবল কেন। এখানে আমি একটা জিনিস বলতে চাই, উদাহরণস্বরূপ, যেটা অ্যাভয়েডেবল হতো এবং অ্যাভয়েডেবল করা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের পরে 71-এর জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হয়েছিল সবাইকে নিয়ে, এবং তারপরে বিচার করা হবে সেইভাবে ব্যবস্থা দেওয়া হয়েছিল। সকলে মিলে দেশ গড়ার কাজে একতাটা বড় শক্তি। আমরা একটা বড় ধরনের একতা পেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়, এখন একটা বড় ধরনের একতা পেয়েছিলাম। এই একতাটাকে ধরে রাখলে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম। এখানে উদাহরণটা আমি দিতে চাই, নেলসন ম্যান্ডেলা, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন 1993। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন, প্রফেসর উনি পেয়েছেন 2006 সালে নোবেল প্রাইজ পাওয়া, এবং উনিও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ইনিও বিশ্ববরেণ্য। নেলসন ম্যান্ডেলা 27 বছর অ্যাপারথাইড, বৈষম্যের শিকার, তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 27 বছর উনি জেলে ছিলেন। 1990 সালে ওনাকে মুক্তি দেওয়া হয়। 1994 সালে একটা বিশ্ব প্রেসারে তৎকালীন সরকার একটা নির্বাচন, সাধারণ নির্বাচন ঘোষণা করেন। সেখানে তিনি ব্যাপক ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সবাই মনে করেছিল যে বৈষম্যের শিকার 27 বছর অত্যাচার, নিপীড়নে নির্যাতিত মানুষ এখন প্রতিহিংসা নেবে। উনি প্রতিহিংসা যাননি, উনি সবাইকে নিয়ে দেশ করতে চেয়েছিলেন। উনি ঐক্য, যেটা ভাঙা জিনিস, যেটাকে অ্যাপারথাইড, যেটাকে বাইন করে ভাঙা হয়েছিল, সেটাকে উনি জোড়া দেওয়ার চেষ্টা করলেন, সবাইকে ডেকে আনলেন। 1996 সালে উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করলেন। তার মাধ্যমে উনি সমস্ত লোকের বক্তব্য শুনলেন, যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদেরও বক্তব্য শুনলেন, এবং যাদেরকে শাস্তি দেওয়ার, যদি তারা মাপ চায় তাদেরকে মাপ করার ব্যবস্থা করে একটা জাতীয় ঐক্য করে তুললেন। ওই ঐক্যের কারণে কেন করেছিলেন উনি? উনি বলেছিলেন যে উনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং একটি প্রসপ্যারিটির দিকে, উন্নয়নের দিকে ধাবিত একটি দেশ তৈরি করতে চান। উনি সেটা করেছিলেন। আমাদেরও কিন্তু একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছিল, এখনও আছে, যে আমরা ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সেইভাবে যদি করা হতো, সেখানে আমরা দেখলাম যে কথাগুলো পরবর্তীকালে আমরা জানলাম। আন্দোলনের সময় কিন্তু আমরা জানতাম যে আমরা আন্দোলন করছি একটি ভালো নির্বাচনের জন্য, তারপরে একটি ভালো সরকারের জন্য, যার জন্য এই দুটো কমিশন করা হয়েছে। সবাই এটা রাজি ছিল। এখন আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য, তখন কথা হয়েছিল, সরকার থেকে দাবি করা হয়েছিল যে অনেক ধরনের জঙ্গি তৎপরতা হচ্ছে, সরকার করছেন না। আমরা তখন সরকারকে বলছিলাম, জনগণকে বিভ্রান্ত করবেন না, এই নাটক, জঙ্গি নাটক আমরা মানি না, এটা আপনারা বানিয়ে বলছেন। এখন অনেকে বলছেন যে এটার মধ্যে কিছুটা সত্যতা আছে। এখন প্রশ্ন আসে
যে সত্যতা থাকলে সেটা যদি সত্যতাই থাকে এবং সেটার উপর বেসিস করে আমরা যদি ধরনের একটা সিদ্ধান্ত নিতে চাই, যেটাকে বলা হচ্ছে যে আমরা একটা আলাদা ধরনের রাষ্ট্র গঠন করব, আলাদা সংবিধান গঠন করব, তাহলে সেটা তৎকালীন সময় জনগণের সামনে প্রকাশ করা উচিত ছিল কিনা, জনগণের ম্যান্ডেট সেই হিসাবে জনগণ আমাদেরকে দিয়েছে কিনা, সেটা জানলে কি জনগণ এই এই আন্দোলনে এইভাবে জড়িত থাকতো কিনা। যদি আমার সংশয় হয়, যদি এরকম না থাকতো, এরকম যদি সংশয় করার কারণ থাকে, তাহলে এখন এটাকে আমি জনগণের ম্যান্ডেট হিসাবে কি ধরতে পারি? জনগণ এই রায় দিয়েছে বা এই ধরনের কার্যক্রম আমরা চালিয়ে দিতে পারি, জনগণের সমর্থন পেয়েছি আন্দোলনে জয়লাভ করে, এটা কি বলা সঠিক হবে, শোভন হবে? তখন তো আমরা এটা শুনিনি, যারা আন্দোলনে ছিলাম তারা তো জানতো না যে এই ধরনের কাজকর্মার কিছু হলেও হয়েছে। এখন এই সময়ের কাজে এটা প্রশ্ন আসে যে এগুলো প্রশ্নের, আমি মনে করি যে এগুলো মানুষের মনে যাচ্ছে এখন। আর সবচেয়ে বড় কথা, আমি ইউনিটিকে যে জয় করতে পারি, আমি কখনোই প্রতিহিংসা দিয়ে সেটা করতে পারি না। সবসময় নেলসন ম্যান্ডেলা বলছেন ভালোবাসা দেব, বন্ধুত্ব দেব, আমি ভালোবাসা পাবো, বন্ধুত্ব পাবো, আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো সকলে মিলে, আমি একতা পাবো। আর আমরা করছি যে আমরা ঘৃণা ছড়াচ্ছি, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই জন্য দোষ। সবাই তো এক প্ল্যাটফর্মে এসেছিলেন, সবাইকে এক করে নেন, বুকে টেনে নেন, দেশকে সামনে নিয়ে যান, দেশের কাছে ভোট চান, ভোটে আপনি জড়িয়ে হবেন, আপনি কী ধরনের রাষ্ট্র গঠন করতে চান, কী ধরনের করতে চান, ভোটে জনগণ আপনাকে দিলে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই যা পিপলস রিপাবলিক, এখানে পরিষ্কারভাবে আমাদের সংবিধানে কিন্তু কাউকে সংবিধান বা কোনো আইন করার কোনো অথরিটি দেওয়া হয়নি। আমাদের যারা শপথ নিয়েছেন সবাই কিন্তু সংবিধান সংরক্ষণ করবেন এইভাবে শপথ নেওয়া হয়েছে। আমরাও নিয়েছিলাম মন্ত্রী হিসাবে, শুধু এমপিদেরকে সংরক্ষণ করার কথা বলা নেই, এমপিরা ছাড়া এটা কেউ অ্যাপ্রুভ করতে পারবে না। যেখানে যে কোনো সংবিধান সংশোধন করেন, যা কিছু করেন, পরবর্তীকালে এটা একটা, যেহেতু এটা পিপলস রিপাবলিক, এখানে জনগণের ভোটে নির্বাচিত কোনো আইনসভা বা কোনো পার্লামেন্ট বা কিছু ছাড়া আপনি এটাকে অ্যাপ্রুভাল দিতে পারবেন না। আপনি যতই কোর্টের ভার্ডিক্ট নেন, আমার ধারণা যেই নিক, যতই জনমত হানা ভোট করেন, যতই জনমত নেন, লাভ হবে না। মার্শাল ল করার পরেও পার্লামেন্টে এসে এটাকে পাশ করতে হয়েছে। সবসময় পার্লামেন্টে এসে পাশ করতে হবে এবং সেই জন্য ম্যান্ডেট চাইতে হবে। পার্লামেন্টে আসেন, আপনি নতুনভাবে সংবিধান করতে চান, যা করতে চান পাশ করতে পারেন, কিন্তু জনগণকে সম্পূর্ণভাবে অবহিত করেই আপনাদের এইসব পদক্ষেপ নেওয়ার কথা। না নিলে জনগণ তখন থাকতো না। এই সংশয় যদি আপনি না নিয়ে থাকেন, এটা কি শোভন? জনগণের কাছে গোপন করে কোনো কিছু কি অর্জন করা উচিত? জনগণের দেশ, জনগণ চাইলে সেটা আপনি 100 বার পারবেন। কাজে এই প্রশ্নটা আমি এই জন্যই বললাম যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা প্রশ্ন এসছে, এখন সামনের দিকে নির্বাচন যখন হবে, যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হয়, সব দল পার্টিসিপেট না করে, তাহলে এটা আইনগতভাবে বৈধ হতে পারে, কিন্তু সেই একই জিনিস হবে। এবং সেটা যদি দলীয় প্রভাবমুক্ত না হতে পারে, তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন তো আবার হবে, এবং সেই নির্বাচনকে আমরা আইনগতভাবে যতই বৈধ বলি, এটা কি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আমাদের কাছে, জনগণের কাছে বা বিশ্ববাসীর কাছে গ্রহণ করা সেইভাবে ধরা হবে? যদি না ধরা হয় কি হবে? তাহলে কি দেশ এইভাবেই চলবে? এবং যাদেরকে আপনি বাদ দিয়ে রাখতে চাচ্ছেন, অনেকে বলছে ঐক্যের ডাক দিচ্ছেন। ঐক্যের ডাক আমরা 100 বার, ঐক্যের জন্যই আমরা সবকিছু করতে চাই, দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখন ঐক্য নিয়ে যদি আপনি বলেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরই শুধু ঐক্য, তাহলে আপনি ঠিক করছেন কে আন্দোলনে অংশগ্রহণ করেছে, কে করেনি, আপনি ঠিক করছেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনার ঐক্য তো হলো আসলে অনৈক্যের ডাক, এটা তো ঐক্যের ডাক নয়, এটা তো অনৈক্যের ডাক। আপনি দেশের একটা অংশকে অনৈক্য করছেন, এটা করে কি দেশে শান্তি আসবে? আপনি বিশাল, আমি আগেই বলেছিলাম, যখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ, এবং আমি এটা সংসদে বক্তব্য দিয়েছিলাম, পরবর্তীকালে আর্টিকেল লিখেছিলাম, প্রথম আলোতে এসছে, স্থানে এসেছিল, যে কোনো একটিকে 2014 নির্বাচনে পরে যে কোনো একটিকে দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে খালি মাঠে গোল দিয়ে যে জয়, সেই বিজয়ের কোনো গৌরব নেই, সেই বিজয়ের কোনো সুফল আসে না। সেই বিজয় সবসময় দেশে একটা বড় ধরনের একটা অস্থিরতা এবং একটা বড় ধরনের সমস্যার সবসময় আমরা জিয়ে রাখবো। এই সমস্যা আবার যে কোনো সময় এটার
বিস্ফোরণ হতে পারে, দেশে বড় ধরনের একটা সমস্যা আবার ক্রিয়েট হতো। আমি বারংবার বলছি, কোনো দলকে ব্যান করতে যেন না। ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে, তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে, হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে। অশান্ত পরিস্থিতিতে কোনো লোক এখানে বিনিয়োগ করতে আসবে না, কোনো কিছু এখানে ডেভেলপ করতে পারবে না, কোনো মানুষ সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সুখের শান্তিতে ঘর সংসার করতে পারবে না। এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য সকলকে ইনভলভ করা দরকার, এটি ছিল আমার আহ্বান। তখনও বলেছিলাম, আওয়ামী লীগ শোনেনি, আমি এখনো বলতে চাই, সকলকে নিয়ে একসঙ্গে আসুন, একসঙ্গে দেশ গড়ার কাজ করুন। আমরা সবাই সামর্থ্য, কেউ কোনো শক্তি কারো থাকবে না একে ষড়যন্ত্র করে একে নস্যাৎ করতে। যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমরা নিজেরা যদি দেশকে নিজের দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ হই, কেউ এখানে কেউ কিছু করতে পারবে না। এটা হলো আমার আর কি প্রশ্ন হলে বলো। আচ্ছা আমি এখন আমার মনে হয় মোটামুটি আমি যা বলার বলেছি। আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো না, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ওনাকে কোর্টের মধ্যে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সংসপ্ত পরিবেশের উপর আমি একটা বিচার তো ডেফিনেটলি আমরা চাই। আমরা আইনের শাসন চাই। আদালত প্রাঙ্গণ, পবিত্র প্রাঙ্গণে বিভিন্নভাবে আমরা কলুষিত করছি, এটা জাতির জন্য মঙ্গলজনক নয়, লজ্জাজনক মনে হয়, এবং এটাকে আমরা কোনো সময় সমর্থন করি না। এবং তার পরিবারজনের প্রতি আমার সহানুভূতি। আল্লাহ তাদেরকে শক্তি দেখ, আল্লাহ তাদেরকে রহম করুক, রক্ষা করুক, এটা আমার প্রার্থনা থাকবে। আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি, এবং তাদের জন্য আল্লাহ কবুল করেন। যারা আহত হয়েছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা হয়, তা আমরা সবসময় দাবি করেছি। আমি কিন্তু সর্বপ্রথম আবু সাইদের বাসায় গিয়েছিলাম, অফিসিয়ালি তাদেরকে সমবেদনা জানিয়েছি, সেখানে কবর জিয়ারত করেছি, তাদেরকে সমর্থন জানিয়েছিলাম। তো আমি আশা করব ভবিষ্যতে আমরা দেশটাকে যেন সেই স্পিরিটে নিয়ে যেতে পারি, যেই স্পিরিট নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যে স্পিরিট নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, যে স্পিরিট নিয়ে 2024 সালে আমরা সকলে রাস্তায় নিয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য মুক্ত একটি দেশ করার জন্য, যার জন্য একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর একটি সংবিধান, যে সংবিধানে গণতন্ত্র চর্চা হবে। যে সংবিধানে আমি আরেকটা কথা বলে এখানে শেষ করতে চাই, অনেক কথা বলে গণতন্ত্র পুনরুদ্ধার। আমার ধারণা মতে, এটা ব্যক্তিগত মত, বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না। বাংলাদেশে কোনো সরকারের আমলে ভালো নির্বাচন হয়েছে, ভালো গণতন্ত্র হয়নি। গণতন্ত্র যদি মার্কিং করা হয় 1 থেকে 10-এর মধ্যে, আমি এটাকে 5 মার্ক দেবো না, আমি মনে করবো 1 থেকে 2 পেতে পারে বাংলাদেশে কোনো। এখন আমাদের গণতন্ত্র যদি করতে হয়, নতুনভাবে চিন্তা করতে হবে এবং সকলের সহযোগিতা লাগবে। আমি এই প্রস্তাবগুলো উত্থাপন করেছি, বিশেষ করে সংবিধানের প্রস্তাবগুলো, এগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকার যদি ওনারা চান, ওনার কাছে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জমা দেব, আমাদের প্রতিনিধিকে ওনারা যদি চান দেখতে পারেন। আর আমরা এটা সাধারণভাবে, আমি সমস্ত সচেতন নাগরিক এবং সাধারণ নাগরিক এবং আমাদের রাজনৈতিক দলগুলির জন্য পেশ করেছি। সকলের মতামতের ভিত্তিতেই এগুলো শুধু গ্রহণ করা সম্ভব, এবং সকলের মতামত হবার জন্য আমি যুক্তি দিয়েছি। আপনারা বিবেচনা করবেন, ভবিষ্যতে যদি এটা মনে করেন কাজে লাগবে, এটাকে কাজে লাগবেন। এই হলো আমার আহ্বান। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করব ইনশাআল্লাহ। আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। 2014 নির্বাচনে তখন কথা ছিল, আমরা তখন একসাথে সংসদে ছিলাম, এবং আমাদেরকে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন। উনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দেশটা কেন ব্যতিক্রম হবে। ভারত, শ্রীলঙ্কা সব জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও, নেপাল সব জায়গায় করতে পারে, আমরা পারবো না কেন? আমরা চেষ্টা করি, দেখেন আপনারা কোঅপারেট করেন, আমরা একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা করব তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াও। আমরা মনে করেছিলাম যে সেটা উনি করবেন, কিন্তু 2014 সালে নির্বাচনে যখন ব্যবস্থা হলো, আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যে আমরা নির্বাচন করব এই সরকারের অধীনে, ঠিক আছে, কিন্তু সব দলকে আনতে হবে। সব দল না আসলে আমরা এই নির্বাচনে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করি, এবং উনি যেতে চাননি, যার ফলে আমি যাইনি। আমার সঙ্গে আমাদের 90% মানে 270 জন যায়নি, এবং তারপরে আমাদেরকে জোর করে ধরে ঈশ্বর সাহেবকে দিয়ে নির্বাচনে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। আমরা গত 15 বছর না, যদি কেউ অপরাধ করে থাকে, আমরা আইনের শাসন চাই। আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যেই করবে তবে বিচার করে করতে হবে, অবিচার করে নয়, হুইমজিক্যালি নয়। যেমন আমাদের সকলের নামেই মার্ডার মামলা দেওয়া হচ্ছে, বিচার করতে হবে, আপনি বললেই তো হবে না। সেই জন্য আমি বলছি, আমরা আইনের শাসন চাই। সুশাসনের জন্য দুটো জিনিস দরকার, একটা হলো আইনের শাসন, একটা হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা এটাই চাই, সুশাসন।
এবং সেখানে যে যখন যেটাই করেছেন, যদি অপরাধ করে থাকেন তার বিচার আমরা চাই, কিন্তু অপরাধের বিচার করতে হবে এবং অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে, তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে। অফকোর্স আমরা যখন বিএনপিকে তারা বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে, আমরা বাধা দিয়েছি। যখন জামাতকে বাদ দিয়েছে কিছুদিন আগেও, এই আন্দোলনের সময়ও জামাতকে যখন বাদ দেওয়ার জন্য কথা বলেছে, আমি বলেছিলাম যে বাদ দেওয়ার এখতিয়ার কোনো সরকারকে কেউ দেয়নি। তাদেরকে ইলেকশনে আসবেন, ওনারা ইলেকশনে যদি পাস না করতে পারেন, ফেল করেন, জনগণ তাকে বাদ দেবে। এইটা এখতিয়ার জনগণের, এটা এখতিয়ার কোনো সরকারের নেই। আপনারা শুধু যারা সন্ত্রাসী বলে, যারা দেশদ্রোহী এবং যারা যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট রাজনীতি, যেটা নাশকতার রাজনীতি করে, তাদের ছাড়া আপনি কাউকে ব্যান করতে পারেন না। এটা আমি তখনই বলেছিলাম। আমি জামাতের কারণ সময় তুমি চেক করে দেখতে পারো, জামাতের আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে আমি বলেছিলাম জামাতকে সমর্থন করে, যে জামাতেরকে ব্যান করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না। এটা এবং আমি সংসদে এটা বলেছি, যেগুলো ব্যান করলে আলটিমেটলি দেশে একটা অরাজকর পরিস্থিতির সৃষ্টি হবে, দেশ কোনো সময় স্টেবল হবে না, দেশের স্বাভাবিকতা থাকবে না, দেশ অচল অবস্থার সৃষ্টি হতে পারে আর সামনের দিকে।